একটা গোল্ডেন এরা চলতেছে আমার মনে হচ্ছে। অনেকেই হয়তো বলবে যে ওকে। এসইও ইজ ডেড, এসইও এখন আর ওই কাজ করে না, এআই বা অন্য কিছু। তার আগে আমি একটু আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে আসলে এসইও কি শুধুমাত্র বড় কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে, নাকি সব ধরনের কোম্পানি, ছোট বড়, স্মল মিডিয়াম লার্জ, সব ধরনের কোম্পানি আসলে এটা অ্যাডভান্টেজ নিতে পারে? যে লোকজন মনে করে যে 1 to 2 মান্থসের মধ্যে রেজাল্ট চলে আসবে। এই 2025 এ আসলে এই ধরনের আশা করাটা ভুল হবে। ওনার এসইও বেসিকটা জানবে না, এটা একেবারেই স্বাভাবিক। বাংলাদেশের এসইও এক্সপার্ট, সোকল্ড এসইও এক্সপার্ট যারা আছে ওনারা আসলে খুব বেশি ট্রেইন না। হাই, হ্যালো শরীফ ভাই, কেমন আছেন? ওলা চলছে ভাই কেমন? আছে আলহামদুলিল্লাহ, চলতেছে ভাই। তো আমি তো একটা এজেন্সি চালাই, আপনিও অনেকদিন ধরে মার্কেটে আছেন। আপনার সম্পর্কে একটু ইন্ট্রো দিয়ে দেন, তারপরে আমি আমার একটু ইন্ট্রো দিয়ে দিলাম, দেন আমরা কথা বলি আসলে। আমি শরীফ সিদ্দিকী, অনেকদিন থেকেই এসইও করছি। অনেকদিন থেকে বলতে 2013 সাল থেকে এসইও তে টুকটাক কাজ করছি। আগে ব্লগিং করলেও এখন এসইও ক্লায়েন্ট সার্ভিসিং এ আছি। আমি আমার একটা রিমোট জব করতেছি। আবার আমার একটা স্মল টিম আছে upgraph.io নামে। ওটা দিয়ে বাংলাদেশি কিছু অল্প কিছু ক্লায়েন্টকে আমরা হেল্প করার চেষ্টা করতেছি। এই চলতেছে আর কি। ওকে, ওকে। তো আমার সম্পর্কে একটু বলি। আমরা একটা এজেন্সি রান করতেছি, আমাদের কোম্পানির নাম বিয়ন্ড ব্র্যাকেট লিমিটেড। তো আমাদের আচ্ছা। এজেন্সি থেকে বা কোম্পানি থেকে আমরা যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে যে সব ধরনের সফটওয়্যার বা ওয়েব সলিউশন, সাথে এসইও, ডিজিটাল মার্কেটিং। তো এর মধ্যে মোটামুটি অনেক কিছুই পড়ে। তো আর ডিটেলসে না গেলাম আর কি। ওকে। তো আমরা যেটা আসলে করতে যাচ্ছিলাম, অনেকদিন ধরে আমরা আসলে কথাবার্তা বলতেছিলাম যে আমরা একটা পডকাস্ট করি, যে এই বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে স্মল মিডিয়াম লার্জ অনেক যে ধরনের বিজনেস রয়েছে, তাদের অনেকেরই ওয়েবসাইট অলরেডি আছে এবং অনেকে মেক করবে এরকমও চিন্তা করে, আমাদের সাথে যোগাযোগ করে। বাট একটা জিনিস আমি খেয়াল করেছি লোকজনের সাথে কথা বলতে গিয়ে, যে তারা ওয়েবসাইট মেক করবে বা করেছে, তারপরে ওয়েবসাইটের নেক্সট কি, আসলে ওয়েবসাইটটাকে কি দিবে, রাইট? সেই জিনিসটা অনেকে ক্লিয়ার না। তো এইটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো আপনি যদি, আপনাকেই বলি, আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছেন এবং এক্সপার্ট বলতে পারি আমি এসইওতে। সো আপনি যদি একটু বলেন যে বাংলাদেশের এই ইন্ডাস্ট্রিতে এসইওর অবস্থাটা কি, মানে একটা ইন জেনারেল যদি বলেন, এটা দিয়ে আমরা কথাবার্তা শুরু করি। আমার কাছে বর্তমানে বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য আসলে এসইও একটা গোল্ডেন এরা চলতেছে আমার মনে হচ্ছে। অনেকেই হয়তো বলবে যে ওকে। এসইও ইজ ডেড, এসইও এখন আর ওই কাজ করে না, এআই বা অন্য কিছু। কিন্তু আসলে বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আপনি দেখেন, বাংলাদেশের মানুষজন মাত্র অনলাইনে আসতেছে। হয়তো রাইট। 2 বছর 3 বছরের মতো মানুষজন অনলাইনে কোন একটা সার্ভিস, কোন একটা প্রোডাক্ট কেনার জন্য মাত্র সার্চ করা শুরু করছে। আমরা যদি ওকে। ওয়েস্টার্নের সাথে এটা কম্পেয়ার করতে যাই তাহলে কিন্তু আমাদের হবে না। আর মানুষ, আর আমাদের এখানকার এসইও আর বাইরের এসইও কিন্তু গুগল কিছুটা হলেও ডিফারেন্ট ভাবে ট্রিট করে আমাদেরকে। So, আমি ওকে। বলবো বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য আহ, এটা একটা বেস্ট টাইম, কারণ সামনে এআই আসতেছে। এখনো মানুষজন আসলে কিছুই বলতে পারবে না যে কি হচ্ছে কি হবে। আবার এখন মানুষজন সার্চ করে একটা ছোট জিনিস মানুষ কিনতে, এখন যদি সে অনলাইন থেকে নাও কিনে তাও সেই প্রোডাক্টের বা সেই সার্ভিসের স্পেসিফিকেশন বা সার্ভিসে কি কি দিচ্ছে মানুষজন এগুলো অনলাইনে ঘাটাঘাটি করে তারপরে প্রোডাক্টটা কেনার চেষ্টা করে। হয়তো অনলাইন থেকে কিনে অথবা অফলাইন থেকে কিনে, কিন্তু মানুষজন কেনার আগে এখন গুগলে গিয়ে সার্চ করতেছে, একটা ভিডিও দেখতেছে, একটা কন্টেন্ট করতেছে। তো আমার মনে হয় এটা রাইট, বেস্ট রাইট। টাইম বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য এসইও স্টার্ট করা, অথবা অনলাইনেই তাদের গুগল থেকে যে ট্রাফিক গুলার কথা আমরা বলি, গুগল থেকে যে ভিজিটর গুলার কথা বলি, ওগুলা পাওয়ার এখন বেস্ট টাইম চলতেছে মানুষজনের। নাইস, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ এক্স্যাক্টলি, আমিও আপনার সাথে এগ্রি করি। একটা জিনিস এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের অনলাইন বিজনেস যারা করে বা রেগুলার বিজনেসও যারা করে, তারা অনেকেই মনে করে যে অনলাইনে লোকজনকে রিচ করা বা সেল করার জন্য ফেসবুকই একমাত্র মিডিয়া, রাইট? কিন্তু দেখা যাচ্ছে যে মানে যাদের ওয়েবসাইট রয়েছে তারা কিন্তু এই অ্যাডভান্টেজ নিতে পারতো যে এসইও তে ইনভেস্ট করতে পারতো। ফেসবুকে সবাই যাওয়ার কারণে যেটা হচ্ছে, ওই প্ল্যাটফর্ম অনেক বেশি ক্রাউডেড হয়ে গেছে অলরেডি, খুবই কম্পিটিটিভ হয়ে গেছে এবং কস্ট অনেক হাই হয়ে গেছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা আমরা ইগনোর করতেছি ম্যাক্সিমাম বিজনেস, যে
তারা গুগলের যে অর্গানিক ট্রাফিক পেতে পারতো এবং সেইখান থেকে যে কনভার্সন হইতে পারতো, ওই জিনিসটা তারা আমি মনে করি এখনো ওইভাবে ফিগার আউট করতে পারে না বা বুঝতে পারে না অনেকে ওই পটেনশিয়ালটা, ওই স্কোপটা, রাইট? তাই না? আমি এখানে আরেকটা অ্যাড করি, বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য করে, বাংলাদেশের আপনি আপনি নিজে হয়তো সার্চ করলে পাবেন, আমি এক্সাক্ট কোম্পানিটার নাম বলতেছি না, তারা একটা ইন্টেরিয়র ডিজাইন ফার্ম। তারা হচ্ছে 30 জনের উপরে তাদের এমপ্লয়ি, অনলি তারা হচ্ছে গুগল থেকে ট্রাফিক পেয়ে এই এত বড় হয়েছে। তাদের 5 জনের টিম থেকে 30 জনের টিম হয়েছে। তারা কোটি কোটি টাকার বিজনেস করতেছে শুধুমাত্র গুগল ট্রাফিক দিয়ে। সো বুঝতে পারছেন হিউজ অনেক বড় একটা স্কোপ এখানে আছে। আচ্ছা, আপনার একটা এক্সাম্পল দিলেন, আমরা আরো পরে আরো এক্সাম্পলে যাব, আমরা আরো জিজ্ঞেস করবো আপনাকে যে আপনি আর কাদের সাথে কাজ করেছেন বা এরকম কোনো রিমার্কেবল রেজাল্ট আছে কিনা। তার আগে আমি একটু আরেকটা জায়গায় যাই, সেটা হচ্ছে আসলে এসইও কি শুধুমাত্র বড় কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল হবে, নাকি সব ধরনের কোম্পানি, ছোট বড়, স্মল মিডিয়াম লার্জ, সব ধরনের কোম্পানি আসলে এটা অ্যাডভান্টেজ নিতে পারে? আপনার কি মনে হয়? এটা আসলে সব ধরনের ব্যবসায়ী এখন নেওয়া উচিত। আমি মনে করি বড় কোম্পানিগুলো তো আপনার 2 বছর বা 5 বছর, অনেকে 10 বছর আগে এন্টার করছে। মিডিয়াম গুলো আপনার অলরেডি 2-4 বছর হয়ে গেছে। এখন অনেকে এটা বুঝতে পারে, এটা ঠিক যে অনেকে বুঝতে পারে না। অনেকে মনে করে আমাদের ইমিডিয়েট রেজাল্ট দরকার, আমরা ফেসবুকে অ্যাড চালাই বা গুগল অ্যাড চালাই। আমার মনে হয় এটা ছোট ছোট আর মাঝারি কোম্পানিগুলা আপনার এসইও তে না আসার একটা বড় হচ্ছে, এসইও আমরা যারা এসইও করি, আমরা শুধু আসলে এসইও করি। আমাদের ইন্ডাস্ট্রিতে বড় করতে হবে, আমাদের ইন্ডাস্ট্রিটাকে মানুষের কাছে নিতে হবে। এসইও যে কেন ইম্পর্টেন্ট, আপনি যদি ফর এক্সাম্পল আপনি যদি ফেসবুক অ্যাড যারা রান করে, ওরা কিন্তু হিউজ পরিমাণ ভিডিও বানায়, হিউজ পরিমাণ আপনার কন্টেন্ট লিখে, কেন ফেসবুক অ্যাডটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য এরকম কোনো ভিডিও বানাই না, কোনো বই লিখি না, কেন আপনার এটা উচিত। আমি মনে করি আপনার আমরা যদি মেসেজটা পৌঁছাতে পারি, তাহলে স্মল এন্ড মিডিয়াম সাইজ বিজনেসরা অনলাইনে আসবে, এসইও করবে। কারণ গুগলের ট্রাফিক গুলো হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ পার্মানেন্ট। আপনি যদি আজকে ফেসবুকে অ্যাড দেন, অ্যাড দিয়ে যদি কালকে বন্ধ করে দেন, আপনার কিন্তু ট্রাফিক মোটামুটি জিরো। আপনি কিন্তু কালকে আর ট্রাফিক পাবেন না। কিন্তু আপনি যদি এসইওটা অ্যাট লিস্ট 6 মাস করে কোন একটা এজেন্সি বা ইন্ডিভিজুয়াল এসইও এক্সপার্টকে দিয়ে যদি আপনি আপনার স্মল এন্ড মিডিয়াম সাইজ বিজনেসের জন্য 6 মাস অথবা 1 বছর অ্যাট লিস্ট করে আপনি বেসিকটা জেনে আপনি আস্তে আস্তে এই এসইও ব্যাপারটা আপনার ব্যবসায় আপনি নিজেই ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমার মনে হয় সবারই এখানে আসা উচিত। এই এসইও যে ট্রাফিক গুলো, এগুলো তাদের ব্যবসায় নেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, এসইও ট্রাফিক আপনি যেটা বলছেন যে মানে ফেসবুক অ্যাডেড ট্রাফিকের চেয়ে ভালো ট্রাফিক, এটার কারণ কি? এটা যে মানে আমার নিজের অবজারভেশন যে ফেসবুক হচ্ছে অনেকটা প্যাসিভ মিডিয়া, ওইখানে লোকজন গিয়ে আসলে স্ক্রল করে, ঠিক আছে, টাইম স্পেন্ড করে। বাট গুগলে যখন একটা মানুষ গিয়ে কোনো কিছু সার্চ করে, সে কিন্তু অ্যাক্টিভলি একটা জিনিস সার্চ করে, ও কিন্তু নিজে ওখানে গিয়েছে। আর ফেসবুকে যেটা হয় যে আমি ফেসবুকে আমার ফ্রেন্ডস আছে বা গ্রুপ আছে বা বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, ভিডিও আছে, সেগুলো আমি দেখি, আমার ফিডে আসে, আমি দেখি, আমি কিন্তু অ্যাক্টিভলি কোনো কিছু সার্চ করতেছি না। এইটা আসলে আপনি কি এগ্রি করেন? আমার মনে হয় আমি এইভাবে দেখি আর কি, যে কারণে গুগলের ট্রাফিক অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি আপনার কনভার্টেবল, মানে কনভার্ট হওয়ার সম্ভাবনা বেশি। 100%। বিকজ আপনি ফেসবুকে ফর এক্সাম্পল আমি একটা ইন্টেরিয়র ডিজাইন ফার্মের আপনি ফেসবুকে অ্যাড চালাবেন, অ্যাড চালানোর পরে আপনি কিন্তু যার ইন্টেরিয়র ডিজাইন দরকার নাই তার কাছেও কিন্তু যাচ্ছে, যার কাছে এনাফ টাকা পয়সা নাই তার কাছেও যাচ্ছে। কিন্তু গুগলে গিয়ে সেই মানুষটাই সার্চ দিচ্ছে যার ইমিডিয়েটলি কালকে একটা ইন্টেরিয়র ডিজাইন ফার্ম হায়ার করার দরকার, সেই জন্য সে গুগলে গিয়ে সার্চ দিচ্ছে বেস্ট ইন্টেরিয়র লাগবে, সার্ভিস লাগবে, রাইট? হ্যাঁ, সে গুগলে গিয়ে সার্চ দিচ্ছে বেস্ট ইন্টেরিয়র ডিজাইন ফার্ম ইন বাংলাদেশ। তার যদি জিনিসটা না লাগতো, তার কিন্তু এই সার্চ দেওয়ার কোনো মানে হয় না, তার লাগবে দিকে সার্চ দিচ্ছে। সো এটা হচ্ছে একেবারে লেজার টার্গেটেড ট্রাফিক আমি মনে করি। ওকে, শরীফ ভাই, আমরা টেকনিক্যালি কথা বলতেছি অনেক কিছুই, কিন্তু হয়তোবা আমাদের যারা বিজনেস কমিউনিটিতে আছেন, বিজনেস ওনার আছেন, অনেকের ক্ষেত্রে হয়তোবা এসইও টার্মটাই হয়তোবা অতটা না, ইজি না তার কাছে বোঝা। আপনি কি অ্যাজ এ এক্সপার্ট আপনি একটু মানে লেমেন টার্মসে একটু বোঝায় বলবেন, সহজ ভাষায় বলবেন যে এসইও আসলে কি কি কাজ করে?
এসইও একেবারে যদি সহজ ভাষায় বলি, এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে হচ্ছে আপনার ওয়েবসাইট অথবা ভিডিও অথবা ওয়েব অ্যাপস যেটাই আপনার হয় না কেন, আপনি হুম, এই আপনার যে ওয়েবসাইটের জন্য গুগলের কিছু গুগল অন্য সার্চ ইঞ্জিন গুলার কিছু আপনার অপটিমাইজেশনের গাইডলাইন আছে। সেই হুম, অপটিমাইজেশনের গাইডলাইন গুলা আপনি ফলো করে আপনার ওয়েবসাইটটা অপটিমাইজ করার নামই হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা মানে ওকে, অনেক কঠিন কিছু না, আবার মানে মোটামুটি সহজ না। যারা নন টেকি মানুষ তাদের জন্য এত সহজ না। আমি যদি আরেকটু ডিটেইলে বলি, ধরেন কেউ একজন সার্চ করলো, আমি এটা একেবারে যারা এসইও ফিল্ডে নাই ওদের জন্য একেবারে সহজ ভাষায় বলতেছি। যেমন ধরেন আপনার একটা ওকে, ইন্টেরিয়র ডিজাইন ফার্ম আছে, আপনি হচ্ছে কেউ একজন গুগলে গিয়ে সার্চ করলো বেস্ট ইন্টেরিয়র ডিজাইন ফার্ম ইন ঢাকা। এখন আপনি দেখবেন হুম, ঢাকায় কিন্তু অনেক ইন্টেরিয়র ডিজাইন ফার্ম আছে। তো এরকম অনেক অনেক মানুষ এসইও করতেছে। তো যারা হচ্ছে বেস্ট এসইওটা করে, গুগলের গাইডলাইন গুলো ফলো করে, তারা হচ্ছে শুরুর দিকে থাকে, একেবারে ফার্স্ট পেজে, গুগলের ফার্স্ট পেজে। তো হুম, যারা হচ্ছে ফার্স্ট পেজে থাকে তারা হচ্ছে ম্যাক্সিমাম ট্রাফিক গুলাই তাদের ওয়েবসাইটে নিতে পারে। তো এই ফার্স্ট পেজে থাকার জন্য, আসার জন্য আপনার হচ্ছে অনেক ধরনের গুগলের অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো অনেক ধরনের গাইডলাইন আছে। এই গাইডলাইন গুলো ফলো করে আপনার ওয়েব পেজকে অপটিমাইজ করার নামই হচ্ছে এসইও। না, এটা ওকে। মোটামুটি সিম্পল। তার মানে আপনার ওয়েবসাইট করলেন, এইটা জাস্ট হচ্ছে আপনার একটা অ্যাসেট ক্রিয়েট করলেন, রাইট? কিন্তু আপনার এসইওটা করতে হবে অ্যাক্টিভলি, মানে আপনাকে হয় আপনার নিজের টিম দিয়ে করবেন অথবা আপনি কাউকে আউটসোর্স করবেন, যে আপনার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনগুলোর জন্য রেডি করবে, যাতে সার্চ ইঞ্জিনগুলো আপনার সাইটটাকে ঠিক মতো পায়, বা আপনার সাইডে আপনি যে সার্ভিসগুলো অফার করেন বা প্রোডাক্ট অফার করেন সেই প্রোডাক্ট সার্ভিসগুলোকে আপনি সার্চ ইঞ্জিন যখন কোনো কিছু ক্রল করে বা কোনো কিছু খোঁজে, তখন যাতে আপনার সাইটটা রেজাল্টে সারফেস করে, সামনে আসে, Yes. লোকজনের সামনে আসে। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এসইও, আমি যদি ভুল না করি, তাই না নাকি? হ্যাঁ, সোজা বাংলা এটাই আসলে এসইও। অলরাইট, থ্যাংক ইউ। শরীফ ভাই, লোকাল এসিও এরকম কথা কিন্তু আমরা শুনি, হয়তো আমরা ক্লিয়ারলি বুঝি না লোকাল এসিও কি। তো বাংলাদেশের বিজনেসগুলোর জন্য বা সারা ওয়ার্ল্ডের বিজনেসগুলোর জন্যই লোকাল এসিও আসলে কি, এবং এটা স্মল বিজনেস বা মিডিয়াম লার্জ সব ধরনের বিজনেস এর জন্যই আসলে এটা কিভাবে তাদেরকে হেল্প করতে পারে আপনার ভিজিটর আনার জন্য, লিড জেনারেশনের জন্য এবং কনভার্সনের জন্য, এটা যদি একটু বলেন, এই জায়গাটা একটু আমরা টাচ করি। লোকাল এসইওটা হচ্ছে ভাইয়া, তাহলে একটা পার্টিকুলার লোকেশনের জন্য একটা ওয়েব পেজকে বা একটা ওয়েবসাইটকে আপনার র্যাঙ্ক করার চেষ্টা করা, এসইও করে র্যাঙ্ক হুম, করার চেষ্টা করা। যেমন এসইও অনেক ধরনের হয়, যেমন লোকাল এসইও, ন্যাশনাল এসইও আর ইন্টারন্যাশনাল এসইও। ইন্টারন্যাশনাল ওকে, এসইও হচ্ছে ধরুন আমি সারা পৃথিবীতে র্যাঙ্ক করতে চাই, আর ন্যাশনাল ন্যাশনাল হচ্ছে আমি সারা বাংলাদেশে র্যাঙ্ক করতে চাই। আবার ধরেন লোকাল এসইও হচ্ছে ধরেন আমি শুধু ঢাকা সিটিতে র্যাঙ্ক করতে চাই, আমি শুধু চট্টগ্রাম র্যাঙ্ক করতে চাই। সো ওই পার্টিকুলার লোকেশনের জন্য আপনার ওয়েবসাইট অথবা জিএমবি প্রোফাইলকে রেডি করাই হচ্ছে আসলে লোকাল এসইও। লোকাল এসইও আপনার আমি দুইটা একটু এলিমেন্ট আপনাকে আছে। থামাই। ধরেন আমরা আমরা সারা ওয়ার্ল্ডেই সেল করতে চাই আমাদের সার্ভিস, যেরকম ওয়েব ডেভেলপমেন্ট আমি যে কোনো জায়গায় লোকজন দিতে পারি, তাহলে কি আমরা আসলে ইন্টারন্যাশনাল এসিও আমাদের করা উচিত? ইন্টারন্যাশনাল এসইও করা হচ্ছে, যদিও ইন্টারন্যাশনাল এসইওতে এসইওর জন্য আপনার বাজেটটা অনেক বেশি দরকার হয়। আর ন্যাশনালটা অনেকটা ইন্টারন্যাশনালের মতোই, মানে সারা দেশেই আমি করতে যাচ্ছি। লোকাল এসিওর আপনি যদি কোনো একটা উদাহরণ দেন, মানে কোনো একটা লোকেশন বেসড কিরকম, হ্যাঁ, কোনো একটা বিজনেসের উদাহরণ দিতে পারেন। যেমন ধরেন ইন্টেরিয়র ফার্ম ইন ঢাকা বা পেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, অথবা বেস্ট সাইকোলজিস্ট ইন ঢাকা। এই ধরনের হুম, হুম, টার্মস গুলোর জন্য আপনার ওয়েবসাইটকে লোকেশন অনুযায়ী অপটিমাইজ করার নামই হচ্ছে আসলে লোকাল এসইও। লোকাল এসইওতে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে একটা ওয়েবসাইট, একটা হচ্ছে জিবিপি প্রোফাইল। আগে যেটা ছিল যে জিএমবি প্রোফাইল। এই জিবিপি প্রোফাইলটা হচ্ছে লোকাল এসইওর জন্য খুবই ইম্পর্টেন্ট। বলা হয়ে থাকে আপনার 50 থেকে 70% লোকাল সার্চ গুলার টপিক গুলা নিয়ে যায় হচ্ছে আপনার জিবিপি প্রোফাইল গুলা। সো ওটা অপটিমাইজ আচ্ছা। করা একটা লোকাল বিজনেসের জন্য অনেক বেশি জরুরি।
তার মানে রেস্টুরেন্ট এগুলো তো লোকাল এসইও আসলে মধ্যেই পড়ে, ওদের হ্যাঁ লোকাল এসইও করতে উচিত। হ্যাঁ রেস্টুরেন্ট বা এরকম যারা ছোট এরিয়াতে সার্ভিস প্রোভাইড করে, তাই তো মনে হয় জিনিসটা এরকম, হ্যাঁ তাই না? অ্যাকচুয়ালি যারা হ্যাঁ ছোট এরিয়াতে রেস্টুরেন্ট, সেলুন, হ্যাঁ এই টাইপের আরো কফি হাউস টাউস এগুলো এগুলো সবই এর মধ্যেই পড়ে মনে হয়, তাই না? মানে হ্যাঁ এরা সবাই। একটা সার্টেন এরিয়ার মধ্যে যারা আসলে সার্ভিস অফার করতে পারে, এর বেশি বাইরে যেতে পারে না, কারণ তারা এটা ফিজিবল না এদের জন্য। অলরাইট শরীফ ভাই, আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা হচ্ছে যে এসইও করতে গিয়ে আমরা যদি বিজনেস ওনারদের জায়গা থেকে দেখি, ওনাদের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে এসইও করতে গিয়ে আসলে বাধাগুলা কি, সমস্যাগুলা কি, যে কারণে আসলে মানুষজন বা বিজনেসগুলো এসইওতে আসে না, বা ওরা এসইওটাকে সামনে নিতে পারে না, বা এসইও এফোর্টটা কন্টিনিউ করতে পারে না, এর কারণটা কি আসলে আপনি কি মনে করেন? ফার্স্ট অফ অল আমি বলবো মানুষজন আসলে যখন একটা ব্যবসা শুরু করে আপনার এসইওটাকে তাদের প্রায়োরিটি লিস্টে রাখে না, টু বি অনেস্ট। এটা হচ্ছে প্রথম কথা। আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, সবাই কিন্তু ফেসবুক অ্যাডটাকে তাদের যে মার্কেটিং এর একটা উইংস মনে করে, কিন্তু এতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষজন বা মার্কেটিং হেড যারা আছে ওনারা হচ্ছে এটাকে ওনাদের লিস্টে রাখতো না। তো এখন টুকটাক রাখতেছে। তো এই জন্য প্রথমে আমি বলবো, আমি এই কথায় এই জন্য বললাম, প্রথমে আমি লাস্ট কয়েকদিন থেকে কয়েক মাস থেকে বাংলাদেশি এসইও ক্লায়েন্টের সাথে কাজ করার চেষ্টা করতেছি। ওনারা বলে যে আমাদের বাজেট কম বা আমাদের বাজেট নাই, এটার জন্য বাজেট একেবারেই কম। তো এটা বাংলাদেশি বিজনেসম্যানদের আমি রিকোয়েস্ট করব, আপনারা এসইও নিয়ে একটু পড়াশোনা করবেন। পড়াশোনা করে তারপরে আপনারা হচ্ছে এসইও কারোর সাথে বসবেন, বসে আপনারা আরো তো ফার্দার ডিসকাস করবেন, আপনাদের ব্যবসাটা তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কেন এসইওটা আপনার ইম্পর্টেন্ট। আমি এটা এই জন্য বলতেছি, এসইওর ইম্পর্টেন্সটাই হচ্ছে অনেক মানুষজন আসলে বোঝে না। তো এটা হচ্ছে প্রথম সমস্যা। এই না বোঝার কারণে কিন্তু অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হয়। এই না বোঝার কারণে কি হয়, ওনারা হচ্ছে চিপ এসইও সার্ভিস খোঁজেন বা ইন্ডিভিজুয়াল এসইও এক্সপার্ট খুঁজতে যান। আমি আপনাকে একটা লাস্ট একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে আমরা একটা ক্লায়েন্ট অনবোর্ড করি, করার পরে আমরা হচ্ছে উনি আমাদেরকে বলতেছিল যে দেখেন আমার র্যাঙ্কটা এরকম ছিল, আমি একজন এসইও এক্সপার্ট হায়ার করার পর আমার র্যাঙ্কটা আরো ডাউন হয়ে গেছে। ইন্টারেস্টিং। আমি এটা আপনাকে এই জন্য বলতেছি যে মানুষের হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে পড়াশোনা করে না, এসইও নিয়ে পড়াশোনা করে না। তো কেন ডাউন হয়ে গেছে, আমি পরে ওনাকে আমরা কিছু কোশ্চেন করলাম, কেন ডাউন হয়ে গেছে, কি অবস্থা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন পে করতেন ওই পার্টিকুলার এসইও এক্সপার্টকে। পরে উনি আমাকে একটা অ্যামাউন্ট বললো, যেটা দিয়ে আসলে আপনার 5টা 6টা কন্টেন্ট মাসে একজন এসইও এক্সপার্টের পক্ষে ওনার জন্য প্রডিউস করা পসিবল না। তাহলে একটা ওয়েবসাইট আপনার একটা কন্টেন্ট লাগবে, এখানে একজন দুইজন এসইও এক্সপার্ট ইনভলভ করা লাগবে এই টিমে। তারপর আপনার সেটা ব্যাকলিংক লাগবে। ব্যাকলিংক কি, আমরা এটা পরে কথা বলবো এটা নিয়ে। তাহলে হচ্ছে আপনি চিন্তা করেন, যে টাকা উনি এসইও এক্সপার্টকে দিচ্ছিলেন সেটা দিয়ে 5টা কন্টেন্ট উনি প্রডিউস করার মতো আমি যেটা মনে করি সেটা আসলে হবে না। তাহলে হলো কি, উনি হচ্ছে ওনার জন্য এআই কন্টেন্ট জেনারেট করছে, উনি হচ্ছে স্প্যামি ব্যাকলিংক করছে, আর হচ্ছে উনি তো যেহেতু নিজে এটা দেখাশোনা করছে, তো উনি কন্টেন্টের পিছনে ব্যাকলিংকের পিছনে উনি কোনো ইনভেস্টই করে নাই। উনি ওনাকে জাঙ্ক যা ইচ্ছা তাই দিয়ে দিছে, তারপর ওনার যে র্যাঙ্কিং সেই র্যাঙ্কিংটাও চলে গেছে। আমি এটা আপনাকে এই জন্য বললাম, মানুষরা আসলে পড়াশোনা করে না, তাহলে হচ্ছে ওই জন্য এই ধরনের মানুষকে তারা অনবোর্ড করে এসইও করার জন্য। এসইও মনে হয় খুবই ইজি, টাকা পয়সা বেশি লাগবে না। তো মানুষকে এই ধরনের ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে এসইও কিন্তু আপনার ইজি না, আর এটা হচ্ছে টাকা পয়সারও অনেক ব্যাপার স্যাপার আছে এখানে। আপনি যেমন ইনভেস্ট করবেন তেমন রেজাল্ট পাবেন, এটা হচ্ছে ফার্স্ট। আর এটা হচ্ছে ওই যে বললাম ওনারা পর্যাপ্ত পড়াশোনা করে। আমরা যখন বাইরে ক্লায়েন্টের সাথে কাজ করি, আমরা একটা জিনিস দেখি, ওরা হচ্ছে অনেক জানে। ওরা এসইও নিয়ে আপনার 2-3 মাস পড়াশোনা করে, কয়েকটা ভিডিও দেখে, একটা কোর্স কিনে, কোর্স কেনার পরে ওরা হচ্ছে যখন সবকিছু বুঝে যায়, বুঝে যাওয়ার পরে একজন এসইও হায়ার করে। হায়ার করলে তখন সে বুঝতে পারে যে আমি যে এসইও এক্সপার্ট হায়ার করলাম সে আমার জন্য কি করতেছে, কোথায় আমাকে ফাঁকি দিচ্ছে, কোথায় আমার আমি যে বাজেটটা করতেছে সেই বাজেটটা সে প্রপারলি ইউজ করতেছে কিনা।
তো এটা সে বুঝতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারে না। ধরেন আপনি আমাকে হায়ার করলেন, হায়ার করার পরে আপনি যদি এসইও না বুঝেন, আপনি যে আমাকে বাজেটটা দিচ্ছেন, সেই বাজেটটা আমি কিভাবে স্পেন্ড করছি আপনি কিন্তু বুঝতে পারবেন না। রাইট, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমি বলবো এটা অনেক বড় একটা সমস্যা, মানুষজন পড়াশোনা করে না, আর হচ্ছে তাদের যে মার্কেটিং এর একটা স্ট্রং উইং যে এসইও, এটা ওনারা হচ্ছে ওনাদের বাকি লিস্টে রাখে না। মানে ফাইনাল যে আউটপুট, ওই আউটপুটটা আসে না, দেন মানুষজন হচ্ছে এসইও কে আস্তে আস্তে বলে যে এসইও কাজ করে না, এসইও এক্সপার্টরা খারাপ, হতাশ হয়। এটা একটা হতাশা চলে আসে। আপনি একটা ভালো জিনিস মেনশন করলেন যে মানে প্রাইসটা একটা বড় একটা ইস্যু, যে বাংলাদেশের মার্কেট তো কম্পিটিটিভ, কারণ এখানে লোকজন এসইও এক্সপার্টের মানে কোনো ধরনের এক্সপার্টের অভাব নাই বাংলাদেশে। তো এইটার কারণে যেটা হয় যে আপনি হয়তো একটা একজনকে 50,000 টাকা অফার করবেন, আরেকজন 5,000 টাকা অফার করবে। সো এই যে এত বড় ডিফারেন্স আর কি, এই জায়গায় লোকজন মানে সবাই তো আর বুঝে না যে আসলে একটা সার্ভিসের মিনিমাম একটা কোয়ালিটি পেতে হলে আমাকে একটা সার্টেন প্রাইস পে করতে হবে, যেটা আসলে একদম সস্তা হওয়াটা মানে ইয়ে না, এটা লজিক্যাল না, কখনোই হবে না। আমি যত সস্তায় যাব আমার কোয়ালিটি তত মানে ডাউন করবে, তত ফল করবে। এই জিনিসটা ম্যাক্সিমাম লোকজনই বুঝতে চায় পারে না আর কি। বিকজ মানে এই যে বললাম যে একজন হচ্ছে আপনার 50 অফার করতেছে, আর একজন 5,000 অফার করতেছে, তো এটা তো হবেই স্বাভাবিক। আরেকটা জিনিস আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো অনেককে সার্ভিস দিচ্ছেন, সেই ক্ষেত্রে আমিও যেটা দেখি যে আমরাও আমাদের এজেন্সি থেকে সার্ভিস দেই, যে লোকজন মনে করে যে 1 to 2 মান্থসের মধ্যে রেজাল্ট চলে আসবে। তো এই জিনিসটা কতটা আপনি কিভাবে দেখেন যে আসলে অ্যাকচুয়ালি এটা কি কেমন আন্ডারস্ট্যান্ডিং লোকজন, এটা কি রং আন্ডারস্ট্যান্ডিং নাকি ঠিকই আসলে এক্সপেকটেশনটা? এটা না আসলে এই 2025-এ আসলে এই ধরনের আশা করাটা ভুল হবে, কারণ এখন কম্পিটিশনটা অনেক বেশি হয়ে গেছে। আপনি যে কোনো টার্মস নিয়ে এখন গুগলে গিয়ে সার্চ অন, সেটা হইতে পারে ইন্টেরিয়র ডিজাইন ফার্ম ইন ঢাকা বা পেস্ট কন্ট্রোল, আপনি দেখবেন অনেক মানুষজন এটা নিয়ে কাজ করতেছে। তাদের ওয়েবসাইটের বয়স কারো 3 বছর, কারো 5 বছর। আপনি হয়তো ডোমেন রেজিস্ট্রেশন করছেন 2 মাস আগে বা 3 মাস আগে, আপনি যখন তার সাথে কম্পিট করতে যাবেন আপনি ইমিডিয়েট একটা রেজাল্ট পাবেন না, কারণ কারণ হচ্ছে গুগল তাকে অলরেডি গুগলের গুড বুকে নাম লেখায় ফেলছে। সে অনেকগুলা ভালো কাজ করে সে গুড বুকে নাম লেখাইছে। ওই যে আমরা যে শুরুর যে 10টা রেজাল্ট আমরা দেখি, ওই 10টা রেজাল্টে যারা থাকে তারা ধরে নেওয়া যায় তারা গুগলের গুড বুকে নাম লেখাইছে বিধায় তারা এখানে আসে। সো তারা যে কাজগুলা করে ওই গুড বুকে নাম লেখাইছে, আপনাকে সেই কাজগুলা থেকে কিছু হলেও কাজ বেশি করতে হবে, বেশি করে ওই গুড বুকে ওই 10টা রেজাল্টের মধ্যে আপনাকে আসতে হবে। সো এটা ডিপেন্ড করে, হয়তো কেউ একজনের ওয়েবসাইটে 100টা ব্লগ পেজ আছে, আবার তার এখানে 200টা ব্যাকলিংক আছে। আপনি যদি আরো অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর তো অবশ্যই আছে, কিন্তু ধরেন আমি এই দুইটাই ধরলাম। এখন আপনাকে একটু চিন্তা করতে হবে যে আমি যে 100টা পেজ কত দিনে বানাইতে পারবো, আর আমি 200টা ব্যাকলিংক কত দিনে বানাইতে পারবো। এতগুলো জিনিস যখন আমি বানাইতে কতদিন সময় লাগবে, এটা যখন আপনি ক্যালকুলেট করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি 2 মাসের রেজাল্ট পাবেন নাকি 1 বছরের রেজাল্ট পাবেন। তো এই জন্য আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকেও বলি যে আপনারা, আমি একটা প্লেলিস্ট রাখছি একটা সময় পর্যন্ত, যে আপনারা যখন আমার সাথে কাজ করবেন আপনারা টুকটাক এই ভিডিওগুলো দেখেন। আমি ক্লায়েন্টদেরকে এডুকেট করার ট্রাই করি। আপনারা যদি এটাকে দেখেন, এসইও বুঝেন, তাহলে হচ্ছে আমার জন্য অনেক সুবিধা হয়। আমাকে আপনারা অনেক অনেক কোশ্চেন আসলে করা লাগে না। যেমন আপনার যদি মাথার মধ্যে 50টা কোশ্চেন থাকে, আপনি যদি টুকটাক এসইও আপনাকে আমি বুঝিয়ে ফেলতে পারি, তাহলে আপনার 40টা কোশ্চেনের আনসার আপনি পাওয়া যাবেন, আমাকে আস্ক করা লাগবে না। তো এই জন্য আপনি 3 মাসের রেজাল্ট পাবেন নাকি আপনার 1 বছর লাগবে, এটা ডিপেন্ড করে আপনার কম্পিটিশনটা কেমন। আপনি হয়তো 2 মাস হয়েছে একটা ডোমেইন রেজিস্ট্রেশন করছেন, আরেকজন হয়তো 3 বছর থেকে এই মার্কেটে কাজ করতেছে, আপনি তো তাকে আইসাই বিট করতে পারবেন না। সো ইট টেকস টাইম, সময় লাগে। তারপরেও তো একটা মোটামুটি একটা বেঞ্চমার্ক আছে, একটা থাম রুল আছে যে অ্যাটলিস্ট আপনাকে 6 মান্থসের আগে আপনি কোনো কিছু আশা করতে পারেন না। যদি আমরা ধরে নিই যে এভরিথিং ইজ ওকে, আপনার সবকিছু ঠিক মতো চলতেছে, তারপরেও লেস দেন 6 মান্থস আপনি কোনো তেমন কোনো কিছু আপনি করতে পারবেন, এটা আশা করাটা উচিত না, তাই না?
তো আমরা আমাদের ক্লায়েন্টদেরকে বলি যে আপনারা 3 মাস থেকে ট্র্যাকশন পাওয়া শুরু করবেন, যেমন আপনি কিছু ইমপ্রেশন পাবেন, যে একটা ক্লিক পাবেন, তারপর 6 মাস পর থেকে আপনারা টুকটাক রেজাল্ট পাওয়া শুরু করবেন। তবে অ্যাকচুয়াল রেজাল্টটা পাবেন হচ্ছে আপনারা 8 থেকে 12 মান্থের ভিতর থেকে আপনারা অ্যাকচুয়াল যে রেজাল্ট আমরা আপনাদেরকে কমিটেড, ওই রেজাল্টটা আপনারা 8 থেকে 12 মান্থের ভিতরে পাওয়া শুরু করবেন, যেটা অ্যাকচুয়াল রেজাল্ট। অনেকেই বলে আমি আপনাকে রেজাল্ট এনে দিব, অনেকেই বলে আমি আপনাকে এটা এনে দিব। অ্যাকচুয়াল রেজাল্টটা কি আসলে? ধরেন কেউ একজন ই-কমার্স ব্যবসা করে, আমি তাকে হয়তো 1 মাসের ভিতরে সামহাও সে একটা সেল পায় গেল, এটাকে আমি তো অ্যাকচুয়াল রেজাল্ট বলবো না। এটা হয়তো সামহাও সে একটা রেজাল্ট পাইছে, কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আমার জন্য, যে আমার কাছে যে জন্য আসছে, সেই রেজাল্টটা পাইতে তো তার অনেক সময় লাগবে। অনেকে এসইও ক্লায়েন্টদেরকে মিসগাইড করে এইভাবে যে আমি তোমাকে রেজাল্ট আনিয়ে দিচ্ছি, এটা তো আসলে রেজাল্ট না। রেজাল্ট বলতে আপনি কি মিন করেন? মানে ধরেন আমি আমাদের কথা বলি, ধরেন আমরা তো লিড জেনারেট করতে চাই, বা আমাদের তো সরাসরি সেল নাই আমাদের ওয়েবসাইট থেকে, আমরা সার্ভিস সেল করি। তো আমাদের ক্ষেত্রে রেজাল্ট বলতে আপনি কি মিন করবেন? আমার আসলে কোনটাকে রেজাল্ট আমি কাউন্ট করব? ধরেন আপনি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম, আমার কাছে আসছেন, আপনার 20 জনের একটা টিম আছে, আপনি প্ল্যান করছেন 6 মাস পরে বা 1 বছর পরে আমি হচ্ছে এখান থেকে পার মান্থ 10টা ক্লায়েন্ট পাইতে চাই। এই 10টা ক্লায়েন্টের জন্য আমার এতগুলা লিড, ধরেন সব লিড কিন্তু সেলসে কনভার্ট হয় না। হয়তো আপনি যদি 150-200 লিড পান, ওখান থেকে হয়তো 5টা লিড আপনার কনভার্ট হবে। এখন আপনার টার্গেট হচ্ছে 10টা ক্লায়েন্ট পাওয়া, নতুন ক্লায়েন্ট অনবোর্ড করা এসইও এর মাধ্যমে। এখন এটার জন্য আমরা একটা প্ল্যান করি যে এতগুলা ট্রাফিক আপনি হচ্ছে এই কিওয়ার্ড গুলো থেকে পাবেন, এতগুলা ট্রাফিক থেকে এতজন আপনার ফর্ম সাবমিট করবে, এই এতজনের মধ্যে 10 জন হচ্ছে আপনার সার্ভিসটা কিনবে। এটা হচ্ছে আপনার হচ্ছে প্রাইমারি গোল। এখন হয়তো আমি আপনাকে 3 মাস বা 6 মাস পরে আপনি একটা ক্লায়েন্ট অনবোর্ড করতে পারছেন, আমি আপনাকে বললাম হচ্ছে আপনার তো আমি রেজাল্ট এনে দিছি, আমি হয়তো রেজাল্ট এনে দিছি, কিন্তু আপনার চোখে তো সেটা রেজাল্ট না। আমার রেজাল্ট তো হচ্ছে 10টা যখন আমি পাবো আমি বলবো আমি রেজাল্ট পাচ্ছি। রাইট। সো অ্যাকচুয়াল রেজাল্টটা পাইতে হচ্ছে আপনার মিনিমাম ধরেন 8 থেকে 12 মাস সময় লাগবে। এই জায়গায় একটু আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে অনেক সময় ধরেন আমি একই সাথে পেইড অ্যাড রান করতেছি, আবার একই সাথে আমি এসইও করতেছি, তখন কি এটা একটু কনফিউজিং হবে না যে আমি রেজাল্টটা করতে পারছি, আমি কি পেইড অ্যাডভার্টাইজমেন্ট থেকে পাচ্ছি নাকি আমার এসইও থেকে, অর্গানিক এসইও থেকে আসতেছে? এরকম জিনিস কি ফেস করেন আপনি? এটা আসলে আমরা তো একবার ফেস করি না। এটা গুগল অ্যাডস যারা রান করে ওদের কিছু আপনার ট্র্যাকিং করার কিছু আছে, ওরা ট্র্যাক করতে পারে কে কার্ডটা ফিল আপ করলো, কে হচ্ছে আমার অমুক জায়গায় ক্লিক করলো আমার কাছ থেকে এসে। তো ওরা হচ্ছে ইচ এন্ড এভরি স্টেপ ট্র্যাক করে। তো ট্র্যাক করলে ওরা বুঝতে পারে কোনটা তাদের ট্রাফিক আর কোনটা এসইও ট্রাফিক। তো এটার একটা সলিউশন আছে, সেটা হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টদের সাথে কথা বলি তখন আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করলেন, আমাদেরকে পেলেন কিভাবে? তো এই প্রশ্নটিও কিন্তু বের করা যায় যে উনি আমাদের পেইড অ্যাড দেখে আসছে নাকি ডাইরেক্টলি উনি সার্চ করে তারপরে আসছে গুগল থেকে বা অন্য সার্চ ইঞ্জিন থেকে। সো এটা এইভাবে করা যায়। আর এটা যদি যারা বিজনেস ওনার তারা যদি অনেস্ট থাকে তাহলে কিন্তু তারা এটা ফাইন্ড আউট করতে পারে যে কোন রেজাল্টটা অর্গানিক এসইও থেকে আসছে আর কোনটা পেইড থেকে আসছে। এটা করা পসিবল, ওই সিস্টেমটা ওনাদের মধ্যে যদি থাকে। মানে বাংলাদেশে যারা বিজনেস করে বা ডিসিশন মেকার যারা বিজনেসের, তারা কি আসলে কিওয়ার্ডের বাইরে কি আরো অন্যান্য যে ফ্যাক্টর রয়েছে, যেমন তার ওয়েবসাইটটার স্ট্রাকচারটা কি, ডিজাইন কি, কোন ল্যাঙ্গুয়েজে করা, এগুলা কতটা তার এসইও কে এফেক্ট করে, এই জিনিসটা কি তারা আসলে বোঝে? বা এই জায়গায় কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ কি আছে, আপনি কি মনে করেন? না, একটু গ্যাপ আছে, অনেকেই আসলে বোঝে না। কারণ হচ্ছে ওনারা যে ধরনের অনেকেই বলে আমি মার্কেটিং হেড, হ্যাঁ, উনি হয়তো ওনাকে আসলে অনেক জিনিস জানতে হয়, হয়তো তাকে গুগল অ্যাডস জানতে হয়, ফেসবুক অ্যাড জানতে হয়, লিঙ্কডইন অ্যাডস শিখতে হয়, ইউটিউব অ্যাডস শিখতে হয়। তো এই জিনিসগুলা যখন আপনি একটা মানুষ জানার পরে সেগুলো জিনিসকে আসলে ভালো করে জানে না, টু বি অনেস্ট জানে না, মানে ডিপলি যাইতে পারে না। আর এটা আমি বলতেছি যারা মার্কেটিং হেড, যারা আমাদের কাছে আসে এসইও সার্ভিস নেয়, ইনাদের ব্যাপার।
হুম, আবার হুম। অনেকে আছে যেমন একজন ইন্টেরিয়র ওনার, এসইও বেসিকটা জানবে না, এটা একেবারেই স্বাভাবিক। উনি হয়তো দুই একটা ইউটিউব ভিডিও দেখে ওনার মনে হয়েছে কিওয়ার্ড ইজ এভরিথিং, বা কিওয়ার্ড অনেক জায়গায় বসা দিলেই হচ্ছে এসইও হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রশ্নটা আমি যেটা জানতে চাচ্ছি এটা হচ্ছে অনেকে ভাবে যে একটা একটা ওয়েবসাইট হইলো এটাই এনাফ। কারণ ওয়েবসাইটের স্ট্রাকচার কিরকম, ওয়েবসাইটের ফাংশন কিরকম, ওয়েবসাইটটা কতটা ইউজার ফ্রেন্ডলি, রাইট? এই জিনিসগুলো অনেকে ইগনোর করে। এটা কি এসইওর ফ্যাক্টর কিনা, এটা কি এসইও কে এফেক্ট করে কিনা, আপনি কি মনে করেন যে অ্যাবসলিউটলি, ওয়েবসাইটটা, অ্যাবসলিউটলি। প্রথমত ওয়েবসাইটটা খুব ভালো হইতে হবে, ভালো হইতে হবে বলতে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হইতে হবে, মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে, এবং লোকজন এখানে যাতে ইজিলি নেভিগেট করতে পারে এই জিনিসটা এনশিওর করতে হবে। ডিজাইনটাও যাতে অ্যাট্রাকটিভ হয়, যাতে একটা লোক গিয়ে একটা সাইটে গিয়ে ভালো ফিল করে, না আমি আই মিন এ গুড প্লেস, আই মিন গুড সাইট, যেটা আহ, তাকে ইমোশনালি করে, বায়াস করে, যে ঠিক ওকে আমি আমার ভালো লাগতেছে সাইটটাতে, টাইম স্পেন্ড করতেছি আমি সাইটটাতে। এইটা আচ্ছা, কতটা আহ, মানে ইম্পর্টেন্ট, কি কি মনে হয় আপনার? এটা এবং এটা অনেকে অনেক বুঝে কিনা? এটা প্রথমে আমি এটা ইম্পর্টেন্সটা বলি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এসেন্স। ধরেন আহ, আমি যদি একটা ধরেন আমি একটা খেলা দেখতে চাই, বাংলাদেশ আর জিম্বাবুয়ের খেলা চলতেছে, আমি গুগলে সার্চ দিলাম হুম, হুম। বাংলাদেশ ভার্সেস জিম্বাবুয়ে লাইভ স্ট্রিমিং। তো এখানে যে ওয়েবসাইটটা শুরুতে আসবে, যে ওয়েবসাইটটা ফার্স্ট লোড হবে, আমি কিন্তু ওটাতেই যাব। তো এটা হচ্ছে আমার ওকে। ফার্স্ট ইউজার এক্সপিরিয়েন্সের ব্যাপার। So, আমি হুম, হুম। প্রথমে আমি যদি এখানে যদি কেউ না আসে, আমি কিন্তু শুরুতেই একটা টপিক হারাই ফেললাম। কারণ আমি বাংলাদেশ জিম্বাবুয়ের ওটা দেখে তিনটা ওয়েবসাইটে ক্লিক করলাম, যেটা ফার্স্ট আসবে আমি কিন্তু ওটাতেই খেলা দেখা শুরু করব, আর বাকি ওকে। দুইটা থেকে আমি তো যাবোই না। সো এটা হচ্ছে আমার ফার্স্ট। আমার হচ্ছে স্পিড আমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে ধরেন একটা স্ট্যাটিস্টিক্স আছে, যেটা হচ্ছে ধরেন আহ, একটা ওয়েবসাইটে ল্যান্ড করার পরে উইদিন 5 সেকেন্ডের মধ্যে মানুষজন ডিসিশন নেয় আমি এই ওয়েবসাইট থেকে কোনো সার্ভিস কিনবো কি কিনবো না, আমি এই ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট কিনবো কি কিনবো না। এটা কিন্তু মানুষের সাবকনসিয়াস মাইন্ডে মানুষ ডিসিশন নিয়ে নেয় যে এর থেকে আমি একটা কোনো জিনিস কিনবো কি কিনবো না, এটা 5 সেকেন্ডের ভিতরেই নিয়ে নেয় 70% মানুষ। তো এটা কি হবে না, ওয়েবসাইটের ডিজাইন, ওয়েবসাইটটা ফাস্ট লোড হচ্ছে কিনা, ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস সুন্দর কিনা, ওয়েবসাইটের কালার সুন্দর কিনা। তো এই সবগুলা হচ্ছে আপনার ইউজার এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। ইউজার এক্সপিরিয়েন্সটা আপনার এসইও এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা ব্যাপার হচ্ছে রাইট, রাইট। এসইও এর ভাষায় একটা ইয়ে আছে আপনার বাউন্স রেট। বাউন্স রেট মানে হচ্ছে হুম। কেউ একজন আমার ল্যান্ডিং পেজে বা আমার ওয়েবসাইটে আসলো, এসে কতক্ষণ থাকলো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি রাইট। যদি গুগল 1 নম্বরেও র্যাঙ্ক করে থাকেন, আপনার ওয়েবসাইটে এসে যদি মানুষ কয়েক সেকেন্ডের ভিতরে বের হয়ে যায়, আপনি কিন্তু এই র্যাঙ্ক ধরে রাখতে পারবেন না। আপনি ওয়েবসাইটে যত কিছুই করেন না কেন, এই র্যাঙ্ক আপনি ধরে রাখতে পারবেন না। এটা হচ্ছে আপনার ওকে। একেবারে ম্যান্ডেটরি। সো আপনার এই যে ওয়েবসাইটের আর্কিটেকচার, ওয়েবসাইটের এক্সপিরিয়েন্স, ডিজাইন, পেজ স্পিড, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো যদি না থাকে আপনার, আপনি যত ভালো ব্যাকলিং করেন, আপনি যদি ওয়েবসাইটে ব্যাকলিং নিয়ে আসেন, আপনি এই র্যাঙ্ক ধরে রাখতে পারবেন না। তার মানে আমি যদি সামারি করি যে ধরেন প্রথমত তার ডিজাইনটা ভালো হইতে হবে, ডিজাইনটা অ্যাট্রাকটিভ হইতে হবে, সুন্দর হইতে হবে, মানে স্ট্যান্ডার্ড হইতে হবে, সোজা কথা। সেকেন্ড, এটা লোড টাইম কম হইতে হবে, যত কম তত ভালো, মানে যত ফাস্টার লোড হয় তত ভালো। তো ফাস্টার লোড হওয়ার জন্য কিন্তু আরেকটা জিনিস এখানে আমি যেটা দেখি আর কি লোকজন মিস করে, তারা চিপেস্ট হোস্টিং প্যাকেজটা নেয়, ঠিক আছে? তো চিপেস্ট হোস্টিং প্যাকেজ নিলে, মানে শেয়ার্ড হোস্টিং যখন হয় সাধারণত, সেইগুলা তো অবশ্যই লোড টাইম বেশি হবে। আপনি কি দেখেন, মানে হোস্টিংটা কতটা ইম্পর্টেন্ট আপনার এসইও এর জন্য? হোস্টিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে মানুষজন ওয়েবসাইটের পিছনে মানে টাকা পয়সা ইনভেস্ট করতে চায় কম। কারণ হচ্ছে মনে করে একজন চিপ একজন ডেভেলপার হায়ার করলাম, ওই আমার হয়তো 2,000 বা 10,000 টাকার একটা ওয়েবসাইট বানিয়ে দিল। ওরা বিজনেস ওনারা কিন্তু বোঝে না যে উনি আসলে কি করতেছে। উনি হয়তো ওনার কাছে একটা থিম আছে, ওই থিমটা ইনস্টল করে উনি কিছু একটা চেঞ্জ করে দিয়ে দিল। কিন্তু আপনি যদি কোনো একটা ভালো এজেন্সির কাছে যান, আপনি কিন্তু ওনারা আপনার কাস্টম একেবারে স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট তৈরি করে দিলে, আপনার ওই ওয়েবসাইটের স্ট্রাকচারটা একটা ইউনিক ডিজাইন হবে, আপনার ওয়েবসাইটটা ফাস্ট লোড হবে। ফাস্ট লোড, ইউনিক ডিজাইন, ইউজার এক্সপিরিয়েন্স ভালো, তার মানে হচ্ছে আপনার এসইও আপনার 50% হয়ে গেছে। বাকি 50% রাইট। আপনার একটা এসইও এক্সপার্ট হায়ার করে করতে হবে।
ওকে, থ্যাংক ইউ শরীফ ভাই। তো এখানে যেটা আপনি অলরেডি টাচ করছেন, আসলে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও মানে কাস্টম কোডেড হলে বেটার, তাই তো? যত কম কোডের মধ্যে যত কম থাকে আর কি, এক্সট্রা কোড যত কম থাকে আপনার সাইটে, থিম বলেন, এটা হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস হোক বা যেই ধরনের site হোক, তাই না? একই কথা আসলে অ্যাপ্লিকেবল। যত লাইট হবে সাইটটা, তত এটার সব দিক থেকে এটা আপনাকে বেনিফিট দিবে, আপনার লোড টাইম সব দিক কমাবে, থেকে বেনিফিট। এসইওর ক্ষেত্রে আপনাকে হেল্প করবে, তাই তো? ওকে ওকে শরীফ ভাই, 2025 সাল তো আমরা চলতেছে এখন, অলমোস্ট আমরা হাফ চলে আসছি। তো 23, 24, 25 এই টাইমটা মানে বলা যায় যে টেক ইন্ডাস্ট্রিতে অনেক অনেক বেশি কি বলে মানে হেকটিক টাইম যাইতেছে, অনেক কিছু ঘটতেছে আর কি। তো 2025 সালে এসে এসইও যারা করাবেন তাদের সাইটের, বা এসইও ইন্ডাস্ট্রিতে যারা কাজ করবেন, মানে এটা ফ্রিল্যান্স, মানে যারা সার্ভিস প্রোভাইড করবে তারা হইতে পারে, বা যাদের সার্ভিস প্রয়োজন তাদেরও হইতে পারে, সেই ক্ষেত্রে আপনি 3টা বা 4টা 5টা যদি টিপ দিতে চান, তাহলে কি দিবেন আসলে? আপনার কি মনে হয় কি কি করা উচিত বা কি কি করা উচিত না? ফার্স্ট অফ অল আমি বলবো ভালো একটা এজেন্সি দিয়ে একটা স্ক্র্যাচ থেকে একটা ওয়েবসাইট বানাবে, যারা হচ্ছে এসইও হুম। ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে পারে। এটা হচ্ছে কথা। ওকে। তারপর আমি বলবো, এটা অনেকেই বলবেন, আমি বলবো যে আপনারা নিজেরাও টুকটাক একটু এসইও নিয়ে পড়াশোনা করবেন। সেকেন্ড, থার্ড হচ্ছে আমি বলবো আপনারা যখন এসইও এক্সপার্টকে হায়ার করবেন, আপনারা একটু দেখবেন যে চিপ কাউকে হায়ার করতে আহ, চাইবেন না। আমি বলবো চিপ কাউকে হায়ার করবেন না, কারণ হচ্ছে আপনি যদি চিপ কাউকে হায়ার করেন, সে আপনার জন্য ভালো কন্টেন্ট রাইটার হায়ার করতে পারবে না, সে আপনার জন্য ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিয়ে আসতে পারবে না, সে আপনার জন্য ভালো এসইও মাইন্ড, যে ভালো একজন এসইও জানে এমন মানুষ সে অনবোর্ড করতে পারবে না। সে আপনার জন্য ভালো একটা ডেভেলপার হায়ার করে আপনার ওয়েবসাইটে যে টেকনিক্যাল যে প্রবলেম গুলো আছে সেগুলো ফিক্স করতে পারবে না। সো হুম। আপনি এমন একটা মানুষের কাছে যাবেন যে এই সবগুলো আপনাকে ভালো একজন ডক্টর আপনাকে এনে দিতে পারবে, যে আপনি যে ইন্ডাস্ট্রিতে ব্যবসা বাণিজ্য করেন ওই ইন্ডাস্ট্রিতে দেখতে পারবে। তারপরে যারা রাইট। ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিয়ে দিতে পারে। ধরেন আপনার ব্যবসা আছে, আপনি আপনি প্রথম আলোতে আপনার ওয়েবসাইটটা প্রমোট করতে চান, সকালের মধ্যে ডেইলি স্টারে আপনার ওয়েবসাইটটা প্রমোট করতে চান। এই জিনিসগুলা ওই লোকে পারবে কিনা, ওই এজেন্সি পারবে কিনা, এগুলো আপনারা দেখবেন। তারপরে ধরেন এমন মানুষ, এমন গাইড আপনাকে এনে দিতে পারবে কিনা যে হচ্ছে এই বিষয়ে জানে। আপনি ইন্টেরিয়র আপনি ইন্টেরিয়র ডিজাইন বা আর্ট বা হচ্ছে একটু সফিস্টিকেটেড মাইন্ড, এমন মানুষ হচ্ছে আপনাকে এনে দিতে পারবে কিনা আপনার ওয়েবসাইটের জন্য লেখা ঠিক জন্য। তো এই ব্যাপারগুলো যারা হচ্ছে এনে দিতে পারবে, আপনি তাদের কাছে যান। আর হচ্ছে আমি আবার এটা মনে করে দিই, আপনারা নিজেরাও একটু এসইও নিয়ে পড়াশোনা করবেন। আমি বলতেছি না আপনি একবারে ডিপলি পড়াশোনা করেন, যে ভাগা ভাগা কয়েকটা প্লেয়ার আছে, ওদের গুলো যদি আপনি ধরেন নেল পেট্রোল আছে বা ব্র্যান্ডিং আছে, ম্যান্ডিগিটি আছে, ওদের কয়েকটা আর্টিকেল, কয়েকটা ব্লগ পোস্ট, কয়েকটা ভিডিও দেখলে কিন্তু আপনাদের যে এসইও বাজেটটা আছে এগুলো প্রপারলি ইউটিলাইজ করছে কিনা এটি বুঝতে পারবেন। তো আপনি যদি ব্যবসায়ী হন, আমি বলবো আপনি যদি নিজে হায়ার করেন এগুলো আপনি দিবেন। আর যদি আপনি সামওয়ান যে আপনার হয়ে হায়ার করবে তাকে জিনিসগুলো বলবেন যে আমাদের যে এসইও সার্ভিসটা নিচ্ছি সেটা মনিটর করতে পারতেছো কিনা। তো আপনি তাদেরকে বলবেন সে যেন নিজে এসইও নিয়ে পড়াশোনা করে, তাহলে হচ্ছে এসইওর বেস্ট আউটপুটটা আপনি নিতে পারবেন। আপনার যে এসইও বাজেট, সেই বাজেটটা বেস্ট ভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন। তো আমার রিকোয়েস্ট থাকবে বিজনেস ওনারদের কাছে এই ব্যাপারটা। এটা তেমন টাফ না অ্যাকচুয়ালি, বিকজ আপনার ওয়েব মানে ইউটিউবে গেলে অনেক অনেক কন্টেন্ট পাওয়া যায় আসলে। মানে দিনে মানে বেশি না, হয়তো বা ঘন্টা ছয়েকের কন্টেন্ট দেখলেই একটা ভালো আইডিয়া কিন্তু হয়ে যায়। তো মানে জাস্ট একটু সময় দেওয়াটা জরুরি, তাইলে কিন্তু যারা বিজনেস ওনার তারা নিজেদেরকে একটু হলেও এডুকেট করতে পারবে, যাতে করে তারা প্রপার লোককে হায়ার করতে পারে, তাদের হায়ারিংটা যাতে না হয়, এটা মানে ওয়েস্টেজ না হয়, যাতে এই টাকাটা নষ্ট না হয়, প্রপার হায়ারিং করতে পারে যাতে, এবং রেজাল্ট যাতে পাইতে পারে। সেজন্য আপনি ঠিক বলছেন, রাইটলি বলছেন যে
নিজেদেরকে একটু হলেও এডুকেট করা জরুরি। এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করি, জি প্লিজ। এটা হচ্ছে আমি বিজনেস ওনারদের জন্য বলবো, আপনারা হচ্ছে নতুন এবং ইন্টার্ন বা 2 বছর এসে করতেছে এমন মানুষের কাছে, এমন মানুষকে আপনি ফুল টাইম অনবোর্ড না করে আপনি কোনো একটা এজেন্সির কাছে যাবেন যে আপনাকে ডেইলি 1 ঘন্টা সময় দিবে, এই 1 ঘন্টায় আপনাকে যেটা দিতে পারবে একজন ইন্টার্ন বা একজন নতুন এসইও এক্সপার্ট সেটা আপনাকে 10 দিনও দিতে পারবে না। তো আপনারা ট্রাই করবেন যেন আপনারা ভালো একটা এজেন্সির কাছে যেতে পারেন যারা বছরের পর বছর থেকে এসইও নিয়ে কাজ করতেছে, তাদের পোর্টফোলিও আছে, তাদের ক্লায়েন্ট, তাদের বড় বড় ক্লায়েন্টকে সার্ভ করছে, এমন মানুষের কাছে যাবেন। এসইওটা অ্যাকচুয়ালি ম্যাচিউরড একটা স্কিলের ব্যাপার আর কি। এই জন্য ধরেন আপনি একটা অপারেশন করতে হবে, আপনি আসলে কোনো ইয়াং ডাক্তারের কাছে গেলে কিন্তু আপনার সমস্যা হওয়া দেখা দিবে যে আপনার রেজাল্ট মানে আপনার রোগ তো সারবেই না, দেখা যাবে যে আপনার ক্ষতি হইতে পারে। এসইওটা অনেক রাইট, এসইওটা অনেকটা সার্জনের কাজের মতো এসইওটা, যার আসলে ওই ধরনের স্কিল থাকতে হবে, এক্সপার্টিস থাকতে হবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আপনার কি মনে হয় যে বাংলাদেশে এই যে বলতেছি যে আসলে ভালো এসইও বা ভালো এসইও এজেন্সি পাওয়াটা, এইটা কি একটু কি টাফ পাওয়া? মানে আপনার কি মনে হয় যে প্রপার ট্রেনিং বা লোকজনের শিক্ষার সুযোগের অভাব কি আছে এই কারণে, যে কারণে আসলে মার্কেটে ওই রকম যথেষ্ট ভালো পরিমাণ এসইও এক্সপার্ট নাই, স্কিলড এবং এক্সপিরিয়েন্সড? কি মনে হয়? আমার মনে হয় এখানে আপনার প্রপার ট্রেনিং এর অভাব আছে বাংলাদেশে। বিজনেস ওনারদের আমি বলবো আপনারা ভালোভাবে একটু দেখে মানুষজনকে হায়ার করতে, কারণ বাংলাদেশের এসইও এক্সপার্ট, সুপার এসইও এক্সপার্ট যারা আছে ওনারা আসলে খুব বেশি ট্রেন না। এই কারণে ট্রেন না, ওনারা হচ্ছে আমি বাংলাদেশের 2-1 জনের ওয়েবসাইট যারা হচ্ছে 5-6 বছর থেকে এসইও ট্রেনিং করা, কিন্তু তাদের নিজেদের ওয়েবসাইটে আসলে মানে এক ধরনের স্প্যামি এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, যেগুলো হচ্ছে আজ থেকে 5-7 বছর আগে মানে আউটডেট হয়ে গেছে, ওনারা এগুলো প্র্যাকটিস করতেছে। তো আমি বলবো এখানে 2 ধরনের মানুষের কথা বলবো, আপনারা যারা ব্যবসা করতেছেন তারা একটা ভালো এজেন্সি খুঁজে নেবেন, আর যারা এসইও শিখবেন তারা হচ্ছে এমন মানুষের কাছে এসইও শিখবেন যারা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও এজেন্সিতে কাজ করছে, একটা রেপুটেটেড কোম্পানি চালাচ্ছে, অনেক মানুষকে শেখাচ্ছে বা নিজের সার্ভিস দিচ্ছে, এমন মানুষের কাছে যাবেন। এমন মানুষের কাছে আপনারা যাবেন না যারা হচ্ছে আপনার কোম্পানিটাকে লাভের পরিবর্তে দিকে ঠেলে দেবে। তো এসইও যারা শিখতে চাচ্ছে, আপনি বলছেন মোটামুটি একটু টাচ করছেন, তো এসইও যারা শিখতে চাচ্ছে তাদের অ্যাপ্রোচ কি হওয়া উচিত আসলে? তারা কি মেন্টরের কাছে শিখবে, নাকি নিজে নিজে শিখবে, নাকি করবে, কি মানে অফলাইনে গিয়ে ট্রেনিং নেওয়া উচিত নাকি অনলাইনে ট্রেনিং নেওয়া উচিত, কি করা উচিত অ্যাকচুয়ালি? আমার মনে হয় অনলাইনে শেখা যায়। অফলাইনে আসলে আমরা একটা সময় অফলাইনে অনেক কিছু শেখার চেষ্টা করছি, আসলে এমন কিছু ওখানে শেখায় না। এখন মানে ওপেন, সবকিছুই ওপেন। আমি বলবো আপনারা যারা শিখতে চান তারা একটা পার্টিকুলার কোর্স আউটলাইন আপনারা ফলো করে এসইওটা শিখুন। আর হচ্ছে ইউটিউবে অনেক কিছুই পাওয়া যায়। ইউটিউবে যদি আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, এবার হাজার হাজার ভিডিও, এক এক মানুষ এক এক ভাবে আপনার কিওয়ার্ড রিসার্চ শেখাচ্ছে। সো আপনি যে কোনো একটা আউটলাইন ধরে নেবেন। আমি নিজেও এসইও শিখাই, আউটগ্রাফ এসইও একাডেমি নামে আমার একটা কোর্স আছে। তো ওখানে আমি ইন্টারন্যাশনাল লেভেলের এসইও শেখানোর ট্রাই করি। সেখানে একেবারে লেটেস্ট যে এসইও টেকনিকগুলো কাজ করতেছে, আমি হচ্ছে আমার এজেন্সিতে কাজ করি। আমি ওখানে প্রায় 150 থেকে 200টা ওয়েবসাইট নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে, যেগুলা মিলিয়নস অফ ট্রাফিক পায়, যেগুলো আসলে মিলিয়নস অফ ডলার রেভিনিউ জেনারেট করে পার মান্থ। এমন এসইও এমন হচ্ছে আমি ম্যানেজ করি, স্টিল ম্যানেজ করতেছি। সো আমার এই এক্সপেরিয়েন্স গুলো থেকে আমি আমার কোর্সটা সাজাচ্ছি। এখানে অনেক ধরনের আপনার এসইও টেকনিক আছে যেগুলা একেবারে আপনার আপ টু ডেট। তবে আমি এখানে একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমার এই কোর্সটা আসলে একেবারে বিগিনারদের জন্য না। যারা মোটামুটি এসইও পারেন বা মিড লেভেলে আছেন, ওই মানুষগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আমার এসইও কোর্সটা। ওকে ওকে, গ্রেট গ্রেট। তাহলে যারা এসইও শিখতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের সাথে শরীফ ভাই আছেন।
শরীফ ভাই অনেক এক্সপিরিয়েন্সড একজন এক্সপার্ট বা এসইও, দেশি বিদেশি অনেক কোম্পানিতে কাজ করেছেন। শরীফ ভাই মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করেছেন, এসইও সার্ভিস, এবং এখন নিজেও আসলে লোকজনকে, দেশে যারা ইয়াং রয়েছে, একটু আগে শরীফ ভাই যেটা বললো আর কি, যে যাদের লার্নিং এর দরকার তাদের জন্য উনি একটা কোর্স লঞ্চ করেছেন। তো অবশ্যই আমি বলবো যে আপনারা শরীফ ভাইয়ের কোর্সটা চেক আউট করেন, দেখেন। উনি এতটা এক্সপিরিয়েন্স একজন এসইও যে ওনার সাথে কাজ করলে ইন ডেপথে এবং প্র্যাকটিক্যালি জিনিসটা শিখতে পারবেন। মানে বুকিশ লার্নিং তেমন কোনো কাজে আসে না, আমি যেটা মনে করি আর কি। প্র্যাকটিক্যাল যখন হয়, কোনো রিয়েল লাইফ প্রজেক্টে নিয়ে যখন কাজ করা হয়, শেখা হয়, তখন সেই লার্নিংটা প্রপার হয়, রাইট? সো শরীফ ভাই আর কিছু বলবেন? শেষের দিকে আমরা আছি, এখন আমরা মনে হয় শেষ করি আমাদের এই পডকাস্টটা শেষ করি। সামনে আবার নিশ্চয়ই কথা হবে। যদি দেখা যায় যে আপনাদের প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করে রাখতে পারেন, সেগুলোর বেস করে কিন্তু আমরা আবার নেক্সট সেশন করতে পারি। ওকে, আরেকদিন বসবো। তবে আমি যাওয়ার আগে দুইটা কথা বলবো। একটা হচ্ছে যারা বিজনেস ওনার আছেন, আপনারা নিজেরা একটু এসইও নিয়ে পড়াশোনা করবেন। আর যারা এসইও শিখছেন বা সামনে এসইও সার্ভিস সেল করবেন বা ফ্রিল্যান্সিং করবেন, আপনারা আসলে নিজেকে মাঝামাঝি অবস্থা রাখবেন না বা বেসিক অবস্থা রাখবেন না। এই মাঝামাঝি স্কিল আপনার কোনো ইন্ডাস্ট্রিতে আসলে কাজ করে না, নট অনলি এসইও ইন্ডাস্ট্রিতে। আপনি যদি মাঝে মাঝে একটা গ্রাফিক ডিজাইনার হন, আপনার যদি মাঝে মাঝে একটা কোডার হন, ওগুলাতে আসলে এগুলার এখন আর খুব একটা চাহিদা নাই। আপনি খুব বেশি দিন সাস্টেইন করতে পারবেন না। তো আপনি যেটা শিখেন একটু ভালো করে শিখবেন, তাহলে হচ্ছে আপনি অনেকদিন ইন্ডাস্ট্রিতে আপনি সাস্টেইন করতে পারবেন। না, এখন যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডে আপনার স্পেশালাইজেশনের যুগ। আমি সবই পারি, আমি এসইও পারি, আমি ফেসবুক অ্যাড পারি, আমি ওইটা পারি, আমি গ্রাফিক ডিজাইনও পারি। এইগুলোতে মোটেও কাজ হবে না। আমাকে যদি টিকতে হয় এবং ভালো করতে হয়, তাহলে অবশ্যই একটা এরিয়াতে আমাকে বেস্ট হইতে হবে, বেস্ট অফ দ্য বেস্ট হইতে হবে। আদারওয়াইজ আমি মনে করি যে না, আসলে পসিবল না, মানে সাস্টেন করা তো পসিবলই না, আর গ্রো করা অসম্ভব কোনোভাবেই না। তাহলে আমরা র্যাপ আপ করি। শরীফ ভাই, যেটা বলছিলাম যে আপনাদের যদি লোকজন যদি আপনাদের যদি আরো প্রশ্ন থাকে, আপনারা করে রাখতে পারেন, সেই প্রশ্নগুলোর উপর বেস করে কিন্তু আমরা নেক্সট সেশন করতে পারি। আর লাস্টলি আমার এজেন্সি সম্পর্কে একটু বলে শেষ করে দেই। আমরাও কিন্তু মোটামুটি বেশ কিছু সার্ভিস প্রোভাইড করি। একটা হলো যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ, সফটওয়্যার, এসইও এবং ডিজিটাল মার্কেটিং। সো এগুলো প্রোভাইড করি। আর শরীফ ভাই আমরা ক্লোজলি কানেক্টেড। তো দেখা হবে পরে আবার নতুন কোনো এপিসোডে, আমরা নিশ্চয়ই আবার কথা বলবো আর কি। সো এটা ডিপেন্ড করতেছে আপনাদের আগ্রহের উপর, আপনারা কতটা ভ্যালু পেলেন এই এপিসোড থেকে, সেটার উপর বেস করে হয়তো আমরা আবার নেক্সট এপিসোডটা করব। যদি দেখি যে আপনারা ভ্যালু পাচ্ছেন, তাহলে আমরা ইন্সপায়ার্ড হব। ওকে, সো আমাদেরকে মানে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আর লাইক শেয়ার এগুলো তো আসলে বলার কিছু নেই, তো করে দিবেন, রাইট? দেখা হচ্ছে তাহলে পরের কোনো এপিসোডে। ওকে, সবাই ভালো থাকবেন। শরীফ ভাই ভালো থাকেন। হ্যাঁ, থ্যাংক ইউ। বাই বাই। আল্লাহ হাফেজ। ওকে।